এটিএস এটার মানেটা কি? এটা একজন সাধারণ জব সিকারের জন্য জানাটা কেন ইম্পর্টেন্ট এবং আপনি কি করতে পারেন আপনার সিভিটা শর্টলিস্ট হওয়ার চান্সটা আর একটু বাড়িয়ে ফেলার জন্য। এই ভিডিওটা আমি এখন বানাচ্ছি কারণ আমি রিসেন্টলি অনেক ফেসবুক পেজে দেখেছি যে এটিএস ফরম্যাটে সিভি তারা বিক্রি করছে, অ্যান্ড এটা দেখে অনেস্টলি আমার একটু মেজাজ গরম হয়েছে, কারণ এটিএস জিনিসটা কি তারা হয়তো ঠিকভাবে বুঝাতে পারে নাই, এবং যারা কনজিউমাররা যারা পয়সা দিয়ে এই সার্ভিসটা কিনতেছে তারাও হয়তো এটিএস মানেটা কি এবং কি কিনছে সেটাও জানে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এটিএস মানেটা কি, why is it important for you to understand about ATS, আপনার কেন এটা জানা জরুরি, এবং আপনার নিজের জব সার্চের স্ট্র্যাটেজি সিভি বা অন্য কিছু কিভাবে আপনি চেঞ্জ করবেন একটু হলেও, যাতে এই এটিএস এর মাধ্যমে আপনি চাকরি পান। সো এই ছোট্ট ট্রেনিংয়ের মাধ্যমে আপনি এই জিনিসগুলো শিখতে পারবেন। সো প্রথম হচ্ছে এটিএস মানেটা কি, মানে হোয়াট ডাজ এটিএস স্ট্যান্ড ফর? এটিএস হচ্ছে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। না, এটা কোনো মানে কালা জাদু দিয়ে এমন কোনো সফটওয়্যার না যেটা হচ্ছে 10,000 20,000 সিভির মধ্যে থেকে বেস্ট একটা সিভি ম্যাজিক্যালি বের করে আনবে। এটিএস এর মাধ্যমে একটা পুরা ক্যান্ডিডেটের লাইফ সাইকেল, আমরা ধরেন একটা জব পোস্টিং যখন পোস্ট করি এইচআর প্রফেশনালরা, তখন আমরা হাজার হাজার মাঝে মাঝে লাখ লাখ সিভি পাই। ওই সিভিতে আমরা কীভাবে সর্টিং করব, কীভাবে ক্যান্ডিডেটদেরকে ট্র্যাকিং করব যে ক্যান্ডিডেটরা কোন ইন্টারভিউ পর্যায়ে আছে, কোন অ্যাসেসমেন্ট তারা করেছে, কোন অ্যাসেসমেন্ট তারা করবে, তাদের পার্সোনাল ডিটেলসগুলো কি, তাদেরকে যদি আমার কল করতে হয় বা কোনো ধরনের কমিউনিকেট করতে হয় আমি কীভাবে করব, এই জিনিসগুলাই এটিএস হ্যান্ডেল করে। এর বাইরে কিছু এটিএস যেটা করে হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে মাঝে মাঝে সিভি স্ক্রিনিংটাও কিছুটা করে ফেলে, যাতে আমাদের মতো মানুষের জন্য কাজটা একটু হলেও সহজ হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আরও বিস্তারিত যাবো এটা নিয়ে। বেসিক্যালি এটিএস এর মাধ্যমে মানুষ এইচআর টিমরা তাদের কাজটাকে অর্গানাইজ করে, বিকজ আপনি যদি চিন্তা করেন ধরেন আপনি 10,000 মধ্যে থেকে যদি 100 জনকে ইন্টারভিউ নিতে চান, এটা অনেক বড় একটা অপারেশনাল টাস্ক। কে কোন লেভেলে আছে, কার ফিডব্যাক কীরকম, কোন ইন্টারভিউ থেকে, তারপরে ইন্টারভিউ স্কেজুল নিয়েও এটিএস অনেক ইউজফুল একটা টুল। যেরকম আমরা আমার প্রিভিয়াস কোম্পানিতে ফ্রেশ টিমস নামের একটা এটিএস টুল ইউজ করতাম, যেটার মাধ্যমে আমি বেসিক্যালি একটা ক্যান্ডিডেটের পুরো জার্নিটা সেট করে দিতাম ওখানে, যে প্রথমে সে ইন্টারভিউ করবে হায়ারিং ম্যানেজারের সাথে, তারপর আমার সাথে, তারপরে সিইওর সাথে, এবং সবাই সবার ফিডব্যাকটা দেখতে পারবে, এবং আমরা একটা সিস্টেমের মধ্যে নিজেদের ইয়েস বা নো, যে মানুষটাকে হায়ার করা উচিত কিনা এইটা আমরা দিতে পারবো। এই কাজটার মাধ্যমে আমাদের অনেক টাইম বাঁচতো, কারণ আমাদের বারবার একে অপরের সাথে কথা বলা লাগতো না, এবং আলটিমেটলি আমাদের ডিসিশন মেকিং প্রসেসটা যে কাকে আমি হায়ার করব, কে কাটছে বেটার ক্যান্ডিডেট, এটাও করতে আমাদের অনেক ইজি হয় এটিএস এর জন্য। সো আপনারা যদি কখনো কোনো জবের জন্য অ্যাপ্লাই করে থাকেন অ্যান্ড অটোমেটিক একটা ইমেল রিসিভ করে থাকেন যে হ্যাঁ আপনার অ্যাপ্লিকেশন জমা হয়েছে, বা ইভেন রিজেকশন বা অ্যাকসেপ্টেন্সের বা স্কেজুলিংয়ের জন্য ইমেল, এগুলা মানে মোস্ট লাইকলি কোনো এটিএস সফটওয়্যার থেকে আসছে। এটিএস যেটা করে আর একটা জিনিস, যে সিভি যখন জমা দেওয়া হয় তখন সিভিটাকে পার্সিং করে, এক্সট্র্যাক্ট করে সবগুলো ইনফরমেশন এবং একটা সিস্টেমে ডাটাবেসের মধ্যে রেখে দেয়। এটার মানে এটা কি? ধরেন আমি আমার যে এই যে এই সিভিটাতে দিয়ে রাখছি, এখানে এক্সপিরিয়েন্স 3টা আছে। সো এই যে এক্সপিরিয়েন্সটা যে এইখানে, এটা হচ্ছে সফটওয়্যারটা রেকগনাইজ করে, ভিজুয়াল রেকগনিশন দিয়ে এক্সপিরিয়েন্সটা ধরে সে বুঝে যে এটা হচ্ছে নাম্বার 1 এক্সপিরিয়েন্স, এটা নাম্বার 2 এক্সপিরিয়েন্স, এটা নাম্বার 3 এক্সপিরিয়েন্স। এই ডিটেলগুলো নিয়ে, এই ডেটগুলো নিয়ে সে এখান থেকে এক্সট্রাক্ট করে সিস্টেমের মধ্যে রেখে যায়। এখন সিস্টেমের মধ্যে রাখাটা কেন ইম্পর্টেন্ট? কারণ যখন লেটস সে আমরা একটা ফিনটেক কোম্পানির জন্য একজন প্রোডাক্ট ম্যানেজারকে হায়ার করব, এখন হায়ারিং ম্যানেজারের মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে যে সে হয়তো আগে কোনো ফিনটেক কোম্পানিতে বা আগে কোনো ই ওয়ালেট কোম্পানিতে কাজ করে থাকতে হবে। আমাদের দেশে ই ওয়ালেট কার আছে? বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, তারপরে উপায় আছে। আমি হয়তো অ্যাজ এ রিক্রুটার আমার কাজটাকে সহজ করার জন্য আমি এই কিওয়ার্ডগুলো দিয়ে, বিকাশ, উপায়, এগুলো দিয়ে খুঁজবো কে কে এই কোম্পানিগুলোতে আগে কাজ করে থাকছে, আমি হয়তো এটা কুইকলি খুঁজতে চাই। তো তখন যখন ডাটাটা অর্গানাইজ করে একটা ডাটাবেসের মধ্যে রাখা থাকে প্রত্যেকটা সিভির, তখন এই যে সার্চ করা, ইন্ডেক্স করা, সার্চ করা বাই স্কিল, বাই টাইটেল, বাই প্রিভিয়াস কোম্পানি, বাই লোকেশন, বাই এক্সপিরিয়েন্স, এটা অনেক ইজি হয়ে যায়। সো এই একটা মেইন কাজ যেটা এটিএস করে হচ্ছে পার্সিং ডেটা একটা জায়গা থেকে উঠায় এনে একটা সেন্ট্রাল ডাটাবেসে রাখা, যাতে সবাই একটা ভিউতে অনেকগুলো সিভির ইনফরমেশন দেখতে পারে, অনেকগুলো সিভির ইনফরমেশন থেকে সর্ট আউট করতে পারে। এরপরে যেটা আমরা এটিএসকে প্রোগ্রাম করতে পারি হচ্ছে র্যাঙ্কিং করা, ঠিক আছে? সো আমরা যখন একটা জব ডিসক্রিপশন খাওয়াই দিচ্ছি এটিএসকে, সে হয়তো ওই জব ডিসক্রিপশন অনুযায়ী এআই দিয়ে মিলায় বা অন্য কোনো লজিক দিয়ে মিলায় সে কিছু সিভিগুলো শর্টলিস্ট করে নিচ্ছে, এবং এটা অনেক অনেক ইউজফুল একটা এইচআর প্রফেশনালের জন্য। কারণ ধরেন আমি যদি শত শত সিভি পেয়ে থাকি, আমার হয়তো ধৈর্য নাই বা আমার ইচ্ছা নাই এত মানুষের সাথে কথা বলার, বাট আমি জানতে চাই
যে এই মানুষগুলো সিভির মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি উপযোগী। নাও এখন এটিএস কি জিনিসটা করে না, আমি আমার একটা পোস্টে শেয়ার করছিলাম, resumeWorded.com বলে একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি যদি আপনার সিভি ড্র্যাগ এন্ড ড্রপ করেন ও একটা এটিএস কোড দিবে। এখন এই ইউনিভার্সাল এটিএস কোড দিয়েই কি আপনার সিভি যাচাই করা হবে? না, প্রত্যেকটা এমপ্লয়ার তাদের প্রত্যেকটা পজিশনের জন্য এটিএসটা হয়তো একটু ডিফারেন্টভাবে কনফিগার করবে এবং এটিএস ডিফারেন্ট জিনিস হয়তো খুঁজবে। হ্যাঁ, কিছু নিয়ম আছে যেগুলোর অনুযায়ী হয়তো এটিএস ফ্রেন্ডলি আর একটু বেশি হতে পারে সিভিটা, যেটা আমি আসছি, বাট কোনো ওয়ান ইউনিভার্সাল এটিএস ইন্ডিকেটর নাই যেটা দিয়ে আপনার সিভিটা ডেফিনেটলি শর্টলিস্ট করা হবে। এটিএস ফ্রেন্ডলি টেমপ্লেট হওয়া মানে হচ্ছে যেই টেমপ্লেটে সব কিছু প্রপারলি দেখা যায়, পড়া যায়, এবং এটা যদি স্ক্যান করা হয় বা কোনো ধরনের পার্সিং লজিক যদি এটাতে দেওয়া হয় তাহলে একটা টেমপ্লেট যাতে এটাকে হ্যান্ডেল করতে পারে। এটাই, যদি সিভিতে সবকিছু ক্লিয়ারলি লেখা থাকে আর উল্টাপাল্টা কিছু না লেখা থাকে, এটিএস শুড বি এবল টু ক্যাচ ইট, অ্যাটলিস্ট মডার্ন ডে এটিএস গুলা। তারপর হচ্ছে কোনো একটা ফন্ট আছে কিনা, যে এরিয়াল বা টাইমস নিউ রোমান বা ক্যালিব্রি, যেই ফন্ট ইউজ করলে আমার সিভি এটিএস এ শর্টলিস্ট হবে কিনা। এককালে হয়তো ছিল, কিন্তু এখন এই জিনিসটা নয়। অনেস্টলি ফন্ট এখন সবগুলাই মোটামুটি ধরতে পারে, বাট জাস্ট টু বি সেফ আমাদেরকে কমন ফন্টগুলো ইউজ করা উচিত সবসময় সিভিতে। 2 কলমের সিভি কখনো প্রপারলি এটিএস এ যায় না, এটাও একটা মিসকনসেপশন আমি বলবো। আমি যখন নিজে আমার আমার 2 কোম্পানি, একটা কোম্পানিতে লিভার ইউজ করেছি, লিভার একটা অনেক ফেমাস এটিএস এবং ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ওয়ান্স। ওখানে আমরা খুবই ইজিলি 2 কলমের সিভি পার্স করেও আমরা ওটা এটিএস এ দেখছি। তারপরে আরও একটা টেকনিক অনেক মানুষজন করতো, যে ইভেন দো তাদের যদি কোনো কোয়ালিফিকেশন না থাকতো, তারা ওটাকে সাদা রঙের টেক্সটে, সাদা ব্যাকগ্রাউন্ডে সাদা রকম টেক্সটের মধ্যে কোয়ালিফিকেশন নিয়ে লিখে দিত, যাতে এটিএস স্ক্রিনিংয়ের মধ্যে ওটা শর্ট লিস্ট হয়। আর এইসব 2 নাম্বারই করতে চান না, ধরা খাবেন। এবং মানে এখনকার এটিএসগুলো দিনে দিনে অনেক স্মার্ট হয়ে যাচ্ছে, তো এসব 2 নাম্বারই করার কোনো সুযোগ নেই। এখন এটিএস ফ্রেন্ডলি যেটা নিয়ে কথা বললাম, মনে করুন এটিএস ফ্রেন্ডলি মানেটা কি? 1 নম্বর হচ্ছে ভাই স্ট্যান্ডার্ড হেডিংগুলো রাখা। অনেকের সিভিতে দেখছি আমি এক্সপিরিয়েন্সের জায়গায় লিখবে মাই ক্যারিয়ার হিস্ট্রি, অথবা সামারির জায়গায় লিখবে হচ্ছে, বা প্রফেশনাল সামারি লেখার জন্য জায়গায় বলবে হু এম আই, হোয়াট এম আই অল অ্যাবাউট, এরকম একটু স্ট্যান্ডার্ড করার চেষ্টা করবে। এখন এগুলা করতে পারেন একটু পার্সোনালিটি অ্যাড করার জন্য সিভিতে, কিন্তু এগুলা বেশ রিস্কি, বিকজ কোনো এটিএস, কোনো কোম্পানি যদি বেশি অ্যাডভান্স কোনো এটিএস না ইউজ করে থাকে, তাহলে হয়তো ওইখানেই সিভিটা বাদ পড়ে যাবে, কারণ সে হয়তো সফটওয়্যারটা তো আমাদের মতো চিন্তা করবো না ডাইনামিকলি, সফটওয়্যারটা হয়তো এক্সপিরিয়েন্স শব্দটা খুঁজে ওইটাকে এক্সপিরিয়েন্সটাকেই টেনে নিবে, আর এক্সপিরিয়েন্স শব্দটা যদি না পায় হয়তো আপনার সিভিটা শর্টলিস্ট হবে না। সো ইউজ স্ট্যান্ডার্ড হেডিংস, এক্সপিরিয়েন্স, এডুকেশন, স্কিলস, সার্টিফিকেশনস, প্রজেক্টস, এরকম। ডেট ফরম্যাট কনসিস্টেন্সি থাকা উচিত। যদি আপনি ধরেন একটা জায়গায় লিখলেন jan 2017 আর আরেকটা জায়গায় লেখা থাকলো যে 08/2017, হ্যাঁ, মানে অন্য একটা মাসের জন্য, তখন একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যেতে পারে সফটওয়্যার মধ্যে। সো হোয়াট এভার ডেট ফরম্যাট ইউ ইউজ, কনসিস্টেন্ট রাখা উচিত পুরো সিভিটাতে। কিওয়ার্ডস ইন কনটেক্সট পুল ফ্রম দ্য জেডি, এখন এটা নিয়ে আমি আমার গত ভিডিওতে, যেখানে আমি আমার নিজের সিভি লাইভ বানাইছি আপনাদের সামনে, ওটা নিয়ে অনেক কথা বলছি, যে আমি চাকরিতে অ্যাপ্লাই করার সময় আমি চাকরির জব ডিসক্রিপশনটা ভালো করে পড়ি, ওইখান থেকে কি কি স্কিলস, কি কি কিওয়ার্ডস তারা খুঁজতেছে, যেগুলো হয়তো একজন মেশিন না হলেও একটা মানুষ যখন সিভিটা দেখবে ওই জিনিসগুলো সে হয়তো খোঁজার চেষ্টা করতেছে, ওগুলো কি, ওগুলো আমি বাইর করে আলাদা একটা ডকুমেন্টে লিখে রাখতাম, যেগুলো আমি স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করে আমার সিভির মধ্যে কোনো জায়গায় দিয়ে দিতাম। অবভিয়াসলি মিথ্যা কিছু না বলে, মানে আমার যদি ওই স্কিলগুলো থেকে থাকে বা আমার এক্সপিরিয়েন্স যদি কিওয়ার্ডসগুলো থাকে, তাহলে আমি ওভাবে করে ট্রেনে দিয়ে দিতাম। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে অ্যাভয়েড টেবলস and like icons and things like that. So tables মানে হচ্ছে অনেকে ওই যে পার্সোনাল ইনফরমেশন বা অনেক কিছুর জন্য টেবিল বানায় দেয়, এই টেবিল হয়তো মাঝে মাঝে পার্স না হয়। বুলেট পয়েন্টস, আইকনস ঠিক আছে, বাট ডোন্ট হ্যাভ টু মাচ ভ্যারাইটি। এক সময় আমি দেখি যে একজন বুলেট পয়েন্ট দিচ্ছে, তারপর আবার একটা অ্যারো দিচ্ছে, এইগুলো হয়তো এটিএসটাকে কনফিউজ করে ফেলবে যে আচ্ছা কোনগুলো হচ্ছে মেইন জিনিস, কোন ইনফরমেশনটা আমি অ্যাকচুয়ালি এক্সট্রাক্ট করবো, ঠিক আছে। এবং হ্যাঁ, দ্যাটস অ্যাবাউট ইট। নেক্সট হচ্ছে যে আমি এখন কি করতে পারি, আমার সিভিটা বা আমার চান্স অফ গেটিং শর্ট লিস্টেড একটা চাকরির জন্য আরেকটু বাড়ানোর জন্য আমি কি করতে পারি, ঠিক আছে। গত ভিডিওতে যেটা আমি শেয়ার করছিলাম, আমি একজন এইচআর বিপি হিসেবে কাজ করেছি, এইচআর বিজনেস পার্টনার, আমি একজন ট্যালেন্ট অ্যাকুইজিশন স্পেশালিস্ট হিসেবে কাজ করেছি। আমি যদি ট্যালেন্ট অ্যাকুইজিশনের কোনো চাকরির জন্য নিজের অ্যাপ্লাই করছি, তাহলে আমার টাইটেলে আমি লিখে দিব ট্যালেন্ট অ্যাকুইজিশন স্পেশালিস্ট, যাতে আমার শুরুতে একটা ম্যাচ হয়ে যায়। আরেকটা ট্রিক হচ্ছে যে ইনক্লুড কি স্কিলস পুল ডাইরেক্টলি ফ্রম দ্য জব ডিসক্রিপশন। আগে মাঝে মাঝে জব ডিসক্রিপশনে দেখবেন একদম ক্লিয়ারলি মেনশন থাকে যে এই স্কিল থাকা লাগবে, এই স্কিল থাকা লাগবে, এই স্কিল থাকা লাগবে। ওই ওয়ার্ডগুলো বের করে আমি কোথায় কোনটা আমার জন্য উপযোগী, যেটা আমি মেনশন করতে পারি আমার স্কিল সেকশনে, তাহলে একটা ডাইরেক্ট ম্যাচ হয়ে গেল। একজন রিক্রুটার যদি সফটওয়্যার ছাড়া জিনিসটা দেখে, দেখেই বুঝতে পারবে যে আচ্ছা আমি এই জিনিসটা চাইছি, এই জিনিসটার এক্সপিরিয়েন্স আছে, ওকে শর্ট লিস্টেড, রাইট। তারপরে ইউ ক্যান ইউজ টুলস লাইক চ্যাটজিপিটি,
এআই দিয়ে এটা করাটা আরও ইজি হয়ে গেছে। একটা জব ডিসক্রিপশন কপি করে এটা চ্যাটজিপিটি টেস্ট করে বলা যাচ্ছে ভাই এখান থেকে আমার কিওয়ার্ডসগুলো বের করে দাও যেগুলো আমার সিভিতে থাকলে আমার হয়তো এটিএসে শর্টলিস্ট হওয়ার চান্স একটু বেড়ে যাবে, এটা করতে পারো। হাইলাইট স্কিলস দ্যাট ইউ আর কনফিডেন্ট অ্যাবাউট। সো দেখা যাবে যে একটা স্কিলে হয়তো 10টা স্কিল আছে, ওই 10টা স্কিলের মধ্যে হয়তো 5টা নিয়ে আমি কনফিডেন্ট, বাকি 3টা 4টা 5টা নিয়ে আমি হয়তো অতটা কনফিডেন্ট না। দেন ফোকাস অন দ্য ওয়ান যেগুলো নিয়ে ইউ আর কনফিডেন্ট দ্যাট ইউ অলরেডি হ্যাভ। তাহলে সিভিটা আরো অথেন্টিক হবে, দেখে মনে হবে যে না এই ছেলেটা মানে বা মেয়েটা কপি পেস্ট করে জেডি থেকে নিজের সিভি লেখা নাই, অ্যাকচুয়ালি মানে সে পারে এই জিনিসটা, এবং এভিডেন্স দেওয়া উচিত যে হ্যাঁ আমি হয়তো মাইক্রোসফট এক্সেল পারি, এটা আমি লিখলাম আমার স্কিল সেকশনে, কিন্তু তারপরে আমার এক্সপিরিয়েন্স সেকশনের মধ্যে লেখা আছে যে হ্যাঁ আমি এক্সেলের মধ্যে এই রিপোর্ট বানাইছি এই জিনিসের জন্য এবং এটার অ্যাকুরেসি এই ছিল। আরেকটা জিনিস হচ্ছে যে যখন একটা মানুষের অনেক এক্সপিরিয়েন্স থাকে বা অনেক কিছু থাকে দেওয়ার মতো সিভিতে, যে ফ্রেশ গ্রাজুয়েটের ক্ষেত্রে দেখি যে অনেক ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, পার্ট টাইম জবস অথবা অন্য ধরনের সার্টিফিকেটস অ্যান্ড অল অফ দ্যাট, সবগুলাই কি দেওয়া উচিত না? ইউ শুড টার্ন ইউর সিভি ইনটু এ হাইলাইট রিল, রাইট? হাইলাইট রিল মানে হচ্ছে যে আচ্ছা আমি যেই জিনিসগুলো হাইলাইট করব সেই জিনিসগুলোই যাতে আমার রিক্রুটার যেই চাকরির জন্য আমি অ্যাপ্লাই করছি সেটা যাতে খুঁজে থাকে। সো ফর এক্সাম্পল ইউ ক্যান সে থিংস লাইক, আগের এক্সাম্পলটাতে চলে যায় যে আমি এইচআরবিপি হিসেবে কাজ করেছি এবং আমি ট্যালেন্ট অ্যাকুইজিশনে কাজ করেছি। আমি ট্যালেন্ট অ্যাকুইজিশনের জন্য যদি কোনো জবের জন্য অ্যাপ্লাই করে থাকি তাহলে আমি আমার প্রিভিয়াস জবে ট্যালেন্ট অ্যাকুইজিশন নিয়ে যে কাজগুলো করেছি ওগুলোর উপর বেশি ফোকাস দিব। যেরকম আমার 2টা জব আগে ওখানে আমি 2টা রোলই হ্যান্ডেল করেছি, কিন্তু আমি যখন ট্যালেন্ট অ্যাকুইজিশন রোলের জন্য অ্যাপ্লাই করতে যাব আমি ওই সিভিটাতে যে বুলেট পয়েন্টগুলোতে দিব সেগুলোতে মোস্ট অফ দ্য ফোকাস থাকা উচিত ট্যালেন্ট অ্যাকুইজিশনে। চাইলে 3 পেজ সহ আমার একটা ডিসক্রিপশন দিতে পারে ওই একটা জবের জন্য, কিন্তু তারা খুঁজছে হচ্ছে 3টা 4টা কি বুলেট পয়েন্ট, যেই কাজগুলো তারা চায় যে একটা অ্যাপ্লিকেন্ট করে থাকুক আগে, শুধু সেইগুলোই মেনশন করা উচিত। ডোন্ট মেনশন এভরিথিং, মেনশন হোয়াট ইজ রেলেভেন্ট। এরপরে চলে যায় হচ্ছে সিভির লেআউটটা স্ক্যান অপটিমাইজ করা। লেআউটটা কি? ফরম্যাটিংটা সিম্পল রাখা, ক্লিন রাখা, যাতে খুব ইজিলি দেখা যায়। এখন দেখা যায় যে ক্যানভা এবং এই যে অনলাইনে অনেক পেজে অনেক সিভি ফরম্যাট বিক্রি করতেছে যেটা দিয়ে সিভি বানাই দিবে, ওগুলোতে অনেক গ্রাফিক্স থাকে, অনেক কালার থাকে, অনেক ধরনের আইকনস থাকে। এইসব জিনিসগুলো অনেস্টলি একটা মেশিনটাকে কনফিউজ করে ফেলতে পারে। সো কিপ থিংস ক্লিন অ্যান্ড সিম্পল। বেসিক আইডিয়াটা হচ্ছে যে দেখেন একটা মেশিন একটা মানুষের মতোই চিন্তা করবে, কারণ মানুষ মেশিনটাকে প্রোগ্রাম করছে। ওরা কিছু কিওয়ার্ডস খুঁজবে, কিছু কি এমপ্লয়ার্স খুঁজবে যেগুলো থেকে শর্টলিস্ট করবে। যেরকম আমি একটা কনফেশন করি, যখন বড় বড় কোম্পানিরা যে বিবিএ গ্রাজুয়েটস খুঁজে তাদের এমপি প্রোগ্রামের জন্য, তারা মোর অর লেস অলরেডি মাথায় নিয়ে নিছে যে হ্যাঁ আমি এই কয়টা ইউনিভার্সিটি থেকে আমি হায়ার করব। হয়তো হতে পারে সেটা এনএসইউ, আইবিএ, আইইউবি, ব্র্যাক, হোয়াটএভার, রাইট? সো তারা একটা সিভিতে বাকিটুকু পড়ার আগেই জাস্ট খুঁজবে আচ্ছা ঠিক আছে আমার 100টা সিভি আছে, আমি 100টা থেকে প্রাইভেট এই কয়টা ইউনিভার্সিটি বা আইবিএ থেকে যে 20 জন আছে সেগুলোকে আমি আগে শর্টলিস্ট করবো, তারপর আমি বাকিটুকু পড়বো। সো এটিএস এই জিনিসটাই করে। সো ওয়েন ইউ হ্যাভ দ্য কিওয়ার্ডস দ্যাট দ্য জব ইজ লুকিং ফর, highlight them, make it easy for the software and a reader to see those keywords so that your CV can be shortlisted. And যেটা আগে বললাম যে what actually gets you shortlisted beyond the ATS, right? ATS একটা ওয়ে, মানে ATS ফ্রেন্ডলি সিভি বানাইলে যে তুমি এমন কোনো চাকরির জন্য শর্টলিস্ট বা যেটার জন্য তুমি যোগ্য না এটা না, ঠিক আছে? যদি জব ডিসক্রিপশনে লেখা থাকে যে তারা 4 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং একটা জবের জন্য খুঁজতেছে, তোমার যদি 2 বছর এক্সপিরিয়েন্স হয় তুমি অ্যাপ্লাই করো, যতই এটিএস অপটিমাইজেশন করো না কেন সিভির জন্য, তোমার সিভিটা শর্টলিস্টেড হবে না। সো মাস্ট হ্যাভ ক্রাইটেরিয়াগুলো ডেফিনেটলি চেক করে তারপরে অ্যাপ্লাই করা উচিত, তাহলে তোমার চান্স পাওয়াটা বেশি। বাট এই ক্ষেত্রে আরেকটা কাউন্টার পয়েন্ট আমি বলবো যে যদি তোমার বেসিক রিকোয়ারমেন্টগুলো নাও থাকে বাট দেন ইউ থিঙ্ক ইউ হ্যাভ সামথিং যে অন্য কারো নাই এবং তুমি আসলে এই চাকরি করতে পারবা, দেন বাই অল মিনস অ্যাপ্লাই ফর দ্য জব। বাট রিক্রুটারের পার্সপেক্টিভ থেকে আমার খুব বিরক্ত লাগে যখন আমি একটা সিভি দেখি যে আর মিনিমাম কোয়ালিফিকেশনগুলো নাই কিন্তু সেই চাকরিটার জন্য অ্যাপ্লাই করছে, কারণ এটা আমাদের জন্য একটা বড় ওয়েস্ট অফ টাইম। তারপরে হচ্ছে যেটা আমি আগে অনেকগুলো ভিডিওতে বলছি যে নিজের অ্যাচিভমেন্টটা কোয়ান্টিফাই করা, রাইট? অনেকে নিজেদের সিভি এমনভাবে লিখে যে হ্যাঁ আমি একজন ব্যাটসম্যান, হ্যাঁ আমি ব্যাটিং করি, এভাবে করে লেখে। কিন্তু আসলে যেটা লেখা হচ্ছে যে আমি বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য নাম্বার 3-তে ব্যাটিং করি টি20 ফরম্যাটে, আমার ব্যাটিং অ্যাভারেজ টি20 হচ্ছে 44, আমার স্ট্রাইক রেট হচ্ছে 125। তখন এই মানুষটা একটা সিভি দেখে বুঝতে পারে যে আচ্ছা মানুষটা কোন লেভেলে খেলে। এটা আমি অবশ্যই একটা এক্সাম্পল দিলাম। আমি যদি ফাইন্যান্সে কাজ করে থাকি, আমি কতখানি রেভিনিউ জেনারেটিং একটা কোম্পানির ফাইন্যান্স আমি হ্যান্ডেল করেছি, বা আমি যদি সেলস করে থাকি আমি কতটুকু
সেলস টার্গেট পার ইয়ার আমি হিট করেছি, আমি যদি এইচআরে কাজ করে থাকি আমি কতগুলো এমপ্লয়ের এইচআর ম্যানেজ করেছি, কতগুলো এমপ্লয়ের গ্রিভেন্স ম্যানেজ করেছি, এগুলোর কিছু নিউমেরিক্যাল আইডিয়া দিলে একটা সিভি অনেক পাওয়ারফুল হয়ে যায়। আরেকটা জিনিস যেটা আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে যখনই আপনি একটা চাকরির জন্য সিভি জমা দিবেন তার আগে সিভিটা দেখে একটু হলেও টেইলার করবেন। এক চাকরির জন্য যেই জিনিসটা উপযোগী আরেক চাকরির জন্য জিনিসটা না, এটা আমি বারবার বলি, আবার বলছি, একই সিভি দিয়ে বারবার স্প্রে অ্যান্ড প্রে করলে হবে না, যে আমি একই সিভি সবাই দিয়ে বেড়াবো, হইলে হোক না হলে না হোক, এটা একটা মানে ইটস এ শর্টকাট টু ফেলিয়ার। যদি 30টা চাকরির জন্য আপনি অ্যাপ্লাই করে থাকেন, অ্যাটলিস্ট 5 মিনিট ইচ স্পেন্ড করে ওই 30টা সিভি একটু হলেও কিওয়ার্ড থেকে শুরু করে বা কি কি জিনিস খুঁজছে ওটা যাচাই করে সিভিটাকে একটু চেঞ্জ করা উচিত। এটা অ্যাটলিস্ট উইল গিভ ইউ দ্য কনফিডেন্স যে হ্যাঁ আমার এই চাকরির জন্য শর্টলিস্ট হওয়ার চান্সটা একটু হলেও বেড়ে গেল। এরপরে রিফারেলস এন্ড নেটওয়ার্কিং। আমি এই চ্যানেলে অনেক কন্টেন্ট বানাই যেখানে আমি বলি যে হ্যাঁ আমার মেধা, আমার যোগ্যতা, আমার সিভির কোয়ালিটি দিয়ে আমাকে যাচাই করা হবে, কিন্তু অনেক সময় সব ইন্ডাস্ট্রিতেই হয় যে রেফারেলের থ্রুতে বা কারো যদি কোনো পরিচিত কেউ থাকে তাহলে আমরা হয়তো প্রাধান্য দিই। লেটস সে আপনি কোনো কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক অ্যান্ড ইউ অলরেডি অ্যাপ্লাই ফর দ্য জব, তখন হোয়াট ইউ ক্যান ডু ইজ লিঙ্কডইনে সার্চ করে বা পরিচিত কারোর যদি পরিচিত কেউ থাকে যে হয়তো ওই কোম্পানিতে কাজ করে তাদের সাথে যোগাযোগ করা, তাদেরকে বলা যে হেই বাই দ্য ওয়ে আমি এই চাকরির জন্য অ্যাপ্লাই করছি এই কোম্পানিতে, আপনার তো জানি যে এই মানুষটা চেনা ছিল, আপনি একটু আমার সিভিটা আবার ফরওয়ার্ড করে দিন বা আমার নামটা একটু মেনশন করে, যে যাতে আমার অ্যাটলিস্ট একটা ইন্টারভিউ পাওয়ার চান্সটা বেড়ে যায়। অ্যান্ড ইউ নেভার নো দিস অ্যাকচুয়ালি ওয়ার্কস, কারণ আমরা যখন রিক্রুটাররা অনেক ওভারওয়েলম থাকি, অনেক সিভি দেখে, তখন ক্রেডিবল কেউ যদি আমাদেরকে এসে বলে যে আচ্ছা আমি জানি তোমার অনেকগুলো সিভি আছে সামনে, বাট এই ছেলেটা আমি একটা রেফারেন্স পাইছি যে অনেক ভালো কাজ করে, তুমি ওর একটা ইন্টারভিউ নিয়ে দেখো, তখন আমাদের জন্য ইট মেক্স দ্য প্রসেস ভেরি ইজি। সো অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট রেফারেলস নেটওয়ার্কিং। সবসময় যে পাওয়া যাবে নট ট্রু। আমি এটাও করছি নিজে, যে আমি একটা চাকরিতে অ্যাপ্লাই করার পর ওই পজিশনে ওই পোস্টে যারা কোম্পানিতে আছে তাদেরকে সবাইকে লিঙ্কডইনে অ্যাড করছি, তাদেরকে সবাইকে একটা কোল্ড মেসেজ পাঠাচ্ছি যে হে নাইস টু কানেক্ট, আমি এই চাকরির জন্য অ্যাপ্লাই করছি, আই উড রিয়েলি লাইক দি অপরচুনিটি টু ইন্টারভিউ। আমি জাস্ট একটা অনেস্ট মেসেজ পাঠাইছি এবং পরে অনেকবার ক্ষেত্রে দেখছি যে ইন্টারভিউ প্যানেলে ওই মানুষজনরা ছিল, সো তারা আমার মেসেজটা পেয়ে আরও খুশি হয়েছে যে আচ্ছা ওয়াও দিস গাই গোজ অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড। হ্যাঁ, সে শুধু সিভি জমা দিয়ে বসে থাকে না, সে আরেকটা চান্স নিছে এবং ওটা একটা সেলস রোলের জন্য ছিল, যেটা আমি এক্সাম্পলটা দিলাম। সো সেলস রোলে এই শেমলেসলি একটু অ্যাপ্রোচ করা এই কোয়ালিটি একটা ভালো কোয়ালিটি। সো মানে এটা করে ইউ আর নেভার অ্যাট আ লস, ইউ শুড ট্রাই ইট, ইফ ইট ওয়ার্কস, যদি লাগা যায় ভাই চাকরিটা আপনার হয়ে যাবে। আচ্ছা, এটি সম্পর্কে অনেক কথা বলছি, লাস্ট কয়েকটা মেসেজ দিয়ে শেষ করে ফেলবো ভিডিওটা। হচ্ছে যে কেউ যদি বলে যে হ্যাঁ এটার এই সিভি ফরম্যাটের গ্যারেন্টিড 90+ ATS স্কোর আছে, এটা একটা ভুয়া কথা। কারণ ATS প্রত্যেকটা জবের জন্য এবং প্রত্যেকটা ডিফারেন্ট ATS ডিফারেন্টভাবে প্রোগ্রাম করা। হ্যাঁ, এদের কাজ হচ্ছে সিভি ইনফরমেশনটা বের করে এটা একটা রিক্রুটের জন্য সার্চ এবং র্যাঙ্কিংয়ে ইজি করে ফেলা। আর কেউ যদি বলে যে এটা হচ্ছে ATS ফরম্যাট, এটাতে 90+ ATS স্কোর পাবেন, বা কোনো ওয়েবসাইট যেখানে ATS স্কোর দিয়ে দিচ্ছে, এটা কিছুদের একটা ইন্ডিকেটর হতে পারলেও এটা একটা মানে সিঙ্গেল সোর্স অফ ট্রুথ না। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ডিফারেন্টলি। আপনাকে যেটা করতে হবে হচ্ছে যে রুলগুলো বলছি যে হ্যাঁ ইজিলি ফলোয়িং ফরম্যাট, তারপরে প্রপার হেডিংগুলো ইউজ করা, এই জিনিসগুলো করতে হবে। কোনো সিক্রেট ফন্ট নাই, কোনো টেমপ্লেট নাই যেটা দিয়ে ATS ফ্রেন্ডলি ম্যাজিক্যালি হয়ে যাবে। যদি আপনি কাজ না পারেন তাহলে আপনার সিভি মানে শর্ট লিস্টেড হবে না। তারপরে কিছু জিনিস যেগুলো করতে পারেন আপনি হচ্ছে যে নিজের সিভিটা বানানোর পরে টেস্ট করেন যে আচ্ছা একটা ATS কীভাবে করবে, এটাকে পার্স করবে। আমি যেটা করি হচ্ছে সিভিটা ধরে সব কিছু আমি কপি করে একটা গুগল ডক অথবা একটা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে পেস্ট করি, দেখি যে কোনগুলো অ্যাকচুয়ালি কপি হয়ে প্রপারলি আসছে, কোনগুলো আসে নাই। যদি অনেক ইনফরমেশন না থাকে তাহলে হয়তো ATSটা হয়তো ওই ইনফরমেশন নিতে পারবে না। সো দিস ইজ এ গুড টেস্ট দ্যাট ইউ ক্যান ডু। আরেকটা জিনিস হচ্ছে একটা অন্য মানুষকে দিয়ে সিভিটা চেক করানো, এটা অনেস্টলি অনেক ইজি একটা জিনিস। একজন HR বা নন HR প্রফেশনালকে দিয়েছে, ভাই আমি এই চাকরির জন্য অ্যাপ্লাই করছি, একটু সিভিটা দেখে বলে দেন। অনেক মানুষ হয়তো আমরা যখন সিভিতে কাজ করি অনেকক্ষণ ধরে নিজেরটা আমরা মানে কিছু মিস্টেকগুলো হয়তো আর চোখে দেখি না, অন্য মানুষ দেখেই 5 সেকেন্ডের মধ্যে কিছু মিস্টেক হয়তো বাইর করে ফেলতে পারবে। এখন আপনারা যদি নিজেদের সিভি বানাতে চান সুন্দর ক্লিন ফরম্যাটে, যেটা ইনশাল্লাহ একটা ATS পিক আপ করতে পারবে, তাহলে চলে যেতে পারেন amarcv.app। ইয়েস, এই ওয়েবসাইটটা আমি এন্ডোর্স করছি। এখানে অনেক এরকম সিম্পল ফরম্যাট দেওয়া আছে যেটাতে আপনাকে ফরম্যাটিংয়ে মানে পুরো ফরম্যাটিংটাও নিজেই করে দিবে, যাতে ATS ফ্রেন্ডলিনেস নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা না করা লাগে। দ্যাটস অ্যাবাউট ইট। হোপফুলি এই ভিডিওটা দেখে আপনারা কিছু না কিছু শিখছেন। কোনো যদি কোয়েশ্চেন থাকে ATS অথবা অন্য কোনো টপিক নিয়ে, চাকরি পাওয়া অথবা সিভি নিয়ে, আমাকে নিচে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।